তাই তো বলবো। জয়ের বাবা তো অল্পতেই কাজ সারতে চায়, তাকেই কিনে দিতে হয়, সে আর কি করে কিনে দিবে? তো শুটিং এ গিয়ে তার মনে হতো তা তো দুটো কান ফোটানো, এ মা আমি তো কানে দুল পরিনি, এই তোমারটা খুলো। জয়কে জয়ের বাবা কি দিয়েছেন? জয়ের বাবা তো অল্পতেই কাজ সারতে চায়, মানে একটা খাম দিয়ে বলছে মমের সাথে গিয়ে কিনে নিও। ও, সে নিজে থেকে কিছু কিনে দেয়নি? মানে তার ওই আইডিয়াটাই, তাকেই কিনে দিতে হয়, সে আর কি করে কিনে দিবে, মানে তাকেই কিনে দিতে শেষ হয়। কবে অপু বিশ্বাস শাকিব খানের জন্য শপিং করেছে? আমি তো বাচ্চার সাথে ম্যাচ করি, মানে প্রায়ই কেনা হয়, সো মানে স্পেসিফিক বলতে পারবো না, ওই দিন শেষ ওই দিন ফার্স্ট। ও, আমি ভেবেছিলাম যে হয়তো তারিখটা বলে ফেলবে, কিন্তু খুব চালাক, সেটা বললোই না। যাই হোক, আমরা জানি যে আপনার হাতের রান্না শাকিব খান খুব পছন্দ করেন। মধ্যরাতে তাকে আসলে সেই পোলাও রান্না করে খাওয়ানো, রোস্ট রান্না করে খাওয়ানো, এটা আপনি বহুবার করেছেন। এবং কিছুদিন আগে শেয়ার করছিলেন যে খুব বেশি সময় হয়নি, অল্প কিছুদিন আগে তার জন্মদিন গেল, তখনও আপনি রেঁধে তাকে পাঠিয়েছেন এবং তিনি খেয়েছেন। কিন্তু রান্নার প্রসঙ্গ যদি বাদ দেই, এই যে প্রথম ঈদের গল্পে যাই, তাহলে প্রথম ঈদে আপনাকে কি উপহার দিয়েছিলেন? আসলে প্রথম ঈদে আমি তাকে তো মানে কয়েকটা জায়গায় আমি বলেছি, আমি আবারও রিপিট করছি, আমার খুবই ব্যাড একটা এক্সপেরিয়েন্স। কারণ আমি প্রথম ঈদে আমার রান্না হয়েছিল, আমি খিচুড়ি রান্না করেছিলাম, যেটার কোনো মেজারমেন্ট আমার জানা ছিল না, একদমই পুরোটাই কাঁচা ছিল এবং পানিটা এমন ভাবে শুকিয়ে গেছে, তখন যে আমি পানি অ্যাড করব তখন খিচুড়িটাই থাকবে না, একদম মানে ঘেটে যাবে। তো মানে এটা খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স এবং আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। বাট লাকি আমি বললাম না যে মানে শাশুড়ি, একটা এত ভালো একটা শাশুড়ি পেয়েছি, সে আসলে এক্সট্রা ভাবে একটা রান্না করে রেখেছিল, কারণ তার কনফিডেন্স ছিল যে আমি ভুল করবো। কিন্তু কি গিফট দিয়েছিল, উপহার? ও আচ্ছা, আমাকে? হ্যাঁ, তাই তো বলবো, প্লিজ, আমি জানতে চাই। ওই ঈদের কিছুদিন আগে ও আই থিঙ্ক একটা কোনো চ্যানেলের প্রোগ্রামে দুবাই গিয়েছিল। হ্যাঁ, দুবাই গিয়েছিল, দুবাই থেকে আমার জন্য একটা মালা নিয়ে এসেছিল। সেটা কি ডায়মন্ড আর গোল্ড? না, এটা বলবো না। দর্শক, আমরা ডায়মন্ডটাই ধরে নেই, আমরা কেন আসলে গোল্ড ভাববো? ডায়মন্ড ভাবতে দোষ কোথায়? ওকে, আমরা ধরে নিলাম ডায়মন্ড। কিন্তু অপু বিশ্বাস শাকিব খানকে কি দিয়েছিল প্রথম ঈদে, বিয়ের পর প্রথম ঈদে? আমি তো ওকে বেশি দেওয়া পড়তো না, আমার থেকে নেয়া পড়তো তার। লাইক আমার দেখো আমার কানে অনেকগুলো ফুটো করা না, তো অনেক সময় শুটিং এ যেতাম, তো শুটিং এ গিয়ে তার মনে হতো তা তো দুটো কান ফোটানো, এ মা আমি তো কানে দুল পরিনি, এই তোমারটা খুলো। আমি এরকম করে কতবার যে খুলে তাকে দিয়েছি, সে আমার উপর কান থেকে দুটোর কেন মানে পরে পরে আসে এবং সে পরে থাকতো। না, আমাকে আমি বলতাম এই তুমি এটা আমাকে দিবা, তো সে কন্টিনিউটি হয়ে গেছে, এটা কিন্তু দেওয়া যাবে না, এটা আমাদের শুটিং এই চেঞ্জ হতো, তো এইটা অনেক বেশি হতো। না, এটা খুব স্বাভাবিক, এটা কিন্তু খুব মজার এবং খুব ফানি ফানি একটা মোমেন্টস বা মেমোরি, যেটাই বলি না কেন। একটু এবার কাজের গল্পে যাব, এরপর আবার আমি জয় এবং এই প্রসঙ্গে ফিরবো। কাজের গল্পে যদি যাই, লাল শাড়ি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে, লাল শাড়ির গান রিলিজ হয়েছে এবং সেই গান নিয়ে আসলে চারপাশে অনেক আলোচনা। যদিও সিনেমাটা ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল, সেটা আসলে হয়তো কিছুদিন পরে মুক্তি পাবে, যেহেতু সেন্সরের জন্য কিছুটা সময় লাগছে। সেই গানটির প্রসঙ্গে যাব, গানটি কিন্তু বেশ সাড়া ফেলেছে এবং আমি যদি বলি, যদি ভুল না বলে থাকি, যে কোনো বুস্টিং ছাড়াই কিন্তু সবার কাছে পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদমই। আমি চেয়েছি যে আমি বুস্টিংটা করতে চাই না, কারণ আমার দর্শক আমাকে এত সাপোর্ট দেয়, আমি বুস্টিং কেন করব? তার জন্য আমি এটা ভেবেছি এবং দর্শক আমার সেই ভাবনাটাকে পরিপূর্ণতা দিয়েছে তাদের ভালোবাসা দিয়ে। হ্যাঁ, সিনেমাটা আমি ভেরি সুন রিলিজ করব। আসলে ঈদে রিলিজ করা হয়ে ওঠেনি, কারণ ঈদে অনেকের সিনেমা আসছে, আমারও একটি সিনেমা আসছে, তো সেই জায়গা থেকে এই সিনেমার দায়বদ্ধতাও আমার, এখানে আমার প্রচারণা বা এখানে আমার যে প্রপার টাইমিংটা দেওয়া, তার জন্য মনে হয়েছে যে আমার এই সিনেমাটা তো অনেক লালন পালন করে করা, এটাতে আরো সময় দেওয়া দরকার। তখন সেক্ষেত্রে যখন সময়টা ভাগাভাগি হয়ে যাবে, সেই চিন্তা করে আসলে আমি সিনেমাটা এবার ঈদে আনিনি। আর সাথে সাথে যেটা হয়েছে যে সেন্সরের একটা ব্যাপার থাকে, কারণ সেন্সর সার্টিফিকেট অ্যান্ড পারমিশন না পেলে তো আমি আর কাজটা করতে পারবো না, রিলিজ করতে পারবো না। প্রিপারেশন আছে যে খুব সুন্দর একটা সময় দেখে লাল শাড়িটা রিলিজ করব। একদম, লাল শাড়ির সঙ্গে কোটি নারীর একটা স্বপ্ন জড়িয়ে থাকে, বাঙালি নারী, এবং শাড়ি এবং লাল। হ্যাঁ, কারণ বিয়ের দিনটাতে লাল শাড়ি পরা, আমার মা বলতো শাড়িতেই নারী। একদম, এটা সবাই বলে, শাড়ি মানেই নারী। একটু যদি যাই, আমাদের এই আয়োজনে আসলে অনেকেই আসেন, অনেকেই গল্প করেন, যেহেতু এই 7 দিন, ঈদের 7 দিন জুড়ে প্রোগ্রাম চলছে। লাল শাড়ির গল্পের পেছনে একটা প্রেক্ষাপট আছে, যে সেই গল্পে যদি একটু যাই, মায়ের গল্পে যাই, কারণ মায়ের একটা প্রচ্ছন্ন বা পরোক্ষ ভূমিকা আছে এই সিনেমাটা তৈরির পেছনে, আপনার মায়ের। আমি লাল শাড়ির আগে যাব, তার আগে যাব, তার আগের কারণটা হচ্ছে আমি একটি অনুদানের সিনেমা সাইন করেছিলাম। সেই সিনেমাটা সাইন করার পর আমার সাথে প্রযোজক প্রতিষ্ঠান থেকে
আমার সাথে আসলে যে ধরনের ব্লেম আমার সাথে মানে যুক্ত করেছিল সেটা আসলে আমার সাথে কখনোই যায় না। তো সেই জায়গা থেকে মা বলেছিল যে তুমি কেন কাজ করছো না, তাই বললাম মা আমি এখন প্রযোজনা করবো। বলছে হ্যাঁ তুমি প্রযোজনা তো করবে, বটে করবে, বাট তুমি কিন্তু অনুদানেরটাই করবে। মা যেটা বলে ওটা আমার কাছে মনে হয় যে বিশাল কিছু, অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সেই চিন্তা করে আমি মা বেঁচে থাকতেই মা তখন আমার প্রযোজনা সংস্থার নাম দিলেন অপুজয় চলচ্চিত্র, এবং সেই নামটা মারই রাখা। সেই নামটা ধরে আমি ওই বছর আসলে আমি একটা অনুদানের জন্য মানে আবেদন করি, কিন্তু আলটিমেটলি সেই আবেদনটা আমার হয় না, আমি পাই না, বাট অন্যান্যরা পাই। তারপর সেই বছর তো মা মারা গেলেন, তখন আমি চিন্তা করলাম যে না আমি এই বছরেও ওইটাকে আমি একটু ট্রাই করি। তো সেই বছরটাতে আমি আবারও আবেদন করলাম, আবেদন করার পর আসলে লাল শাড়িটা আমি পেয়ে গেলাম। একদম। এবং মায়ের কথা বলতে গেলে তো আপনি যেটা বলেন যে মানে মাঝে নেই এটা আমি ভাবতেই পারি না, সবকিছু আসলেই সত্যি কথা, মাঝে নিয়ে আসলে ভাবতে পারি না। প্রত্যেকটা জায়গায় না মার ছোঁয়া। আমার নায়িকা হওয়ার পেছনে, আমি প্রযোজনা প্রতিষ্ঠান করেছি সেটার পেছনে, আমার সন্তান, এবং আমার অনেক কিছু আমি চাইলেও করতে পারি না। আমার কাছে মনে হয় যে এখানে মা নিষেধ করে গেছেন। মা যেমন সবসময় বলেছেন যে তুমি তোমার বিহেভিয়ার, তোমার কাজকর্ম সবকিছুর মধ্য দিয়ে কিন্তু আমরা বেঁচে থাকবো, পরিবার বেঁচে থাকবে। সুতরাং এমন কিছু কখনোই করার চেষ্টা করবে না যাতে কিনা আমরা ছোট হই। তো মার আসলে কি বলবো, ছায়া সব জায়গাতেই রয়েছে।